আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসি 24 এর অ্যাডমিশন ব্যাচ নিয়ে। ওকে, এখন অ্যাডমিশন ব্যাচ কেন বলতেছি, কারণ তোমরা বলবো যে ভাইয়া আমাদের তো এখন আপনার ওই যে এইচএসসি পরীক্ষাও শেষ হয়নি। তোমাদের এইচএসসি পরীক্ষাও শেষ হয়নি, আর আপনি এখনই অ্যাডমিশন করতেছেন, কারণটা কি? এটার কারণ হচ্ছে তোমার যারা মেডিকেল পাবলিক আছো, বা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পাবলিক মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে দিয়ে যাবা, বা যারা ঢাকা ইউনিভার্সিটি বা খুলনা ইউনিভার্সিটি মানে নর্মাল যে ইউনিভার্সিটিগুলো আছে, জেনারেল ইউনিভার্সিটি সেইগুলোর দিকে যাবা। এখন যে দিকেই যাও না কেন, তোমরা অ্যাভারেজ একটা সময় পাবা, সেটা হচ্ছে 4 মাস। ওকে, 4 মাস সময় পাচ্ছ তুমি। এখন এই 4 মাস তুমি দেখবা যে চোখ পলক ফেললেই যেরকম আমরা বুঝতে পারি না যে কত মিলি সেকেন্ডে আমরা একটা পলক ফেলতেছি, চোখের পলক, ঠিক আছে, চোখের পাতা ঝাপটাচ্ছি। ঠিক এইভাবে তোমার অ্যাডমিশন লাইফটাও চলে যাবে, তুমি বুঝতেও পারবে না যে কিভাবে এই 4 মাসটা কেটে গেল। এই জন্য তুমি এখন তোমার যেহেতু পরীক্ষা স্থগিত, এখন যদি তোমরা অ্যাডমিশনে পড়া না পড়ো, তাহলে ওই পাশে যে দেখবা যে 1 মাস বা 1.5 মাস তুমি সময় কম পাচ্ছ। এখন বাকি তোমাদের ইচ্ছা, যে তুমি যদি চাও যে না ভাই আমি ওই 1 মাস 1.5 মাস কম পাই তাও ভালো, কিন্তু আমি পরেই পড়বো, তোমাদের ইচ্ছা, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট যারা চাচ্ছ যে না আমাদের একটা সিট লাগবে ইউনিভার্সিটিতে বা মেডিকেলে বা বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, তাদের জন্য আজকের এইটা ভিডিও। অবশ্যই একটু শোনার চেষ্টা করবা মন দিয়ে, অনেক উপকারে আসবে। ওকে, বিষয়টা এরকম যে আমরা আলোচনা করব আজকে মেডিকেল নিয়ে। আর কালকে বা আজকের মধ্যে আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং যে নর্মাল জেনারেল ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো সম্পর্কে ভিডিও আপলোড দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে। অবশ্যই দেখে নিবা, ঠিক আছে। এখন আমরা আলোচনা করব মেডিকেল নিয়ে। মেডিকেল ভর্তি পরীক্ষার তোমার প্রায় দেবে কতজন, মানে 2023 সালে, 2023 সালে তোমার প্রায় আনুমানিক বলতেছি আমি, 2023 সালে আনুমানিক তোমার পরীক্ষা দিছে প্রায় 1.5, মানে 1.5 লাখ থেকে শুরু করে তোমার 2 থেকে 2.5 লাখ তোমার পরীক্ষা দিছে। 1.5 লাখ থেকে 2.5 লাখ পরীক্ষা দিছে। সিট আনুমানিক আনুমানিক 5,000 প্লাস, 5,000 প্লাস মাইনাস সিট। ওকে, 5,000 প্লাস সিট। এখন তুমি একটা জিনিস ইমাজিন করো যে তোমার মানে কম্পিটিশনটা কতটা হাই লেভেলে, যে 1.5 থেকে 2 লাখ বা 2.5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে তোমার জাস্ট 5,000 জন চান্স পাবে, ঠিক আছে। তাহলে এই 5,000 জন অবশ্যই দেখবা যে অলরেডি এরা তোমার জিপিএ 5.00 পাওয়া স্টুডেন্ট, সব গোল্ডেন এ প্লাস পাওয়া স্টুডেন্টই। কিন্তু হ্যাঁ, এর মধ্যেও দেখবা যে এই 5,000-এর মধ্যেও তোমার 100 থেকে 200 স্টুডেন্ট আছে যারা তোমার এইচএসসিতে 4 পয়েন্ট সামথিং 50 বা 4 পয়েন্ট সামথিং একটা প্লাস মাইনাস মার্ক পেয়েছে এইচএসসিতে। দেখবা যে এই 5,000-এর মধ্যে এরকম স্টুডেন্টও আছে, বাট হাজারে তোমার একটা দুইটা, ঠিক আছে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। জাস্ট আমি বলতেছি যে হাজারে খুবই কম। আর আমরা এইটা মনে রাখবো যে ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। সুতরাং তোমরা এইটা নিয়ে মোটিভেশন যদি দিতে চাও যে না ভাইয়া অনেকেই তো চান্স পায়, আমরাও চান্স পাবো, জি না, খুব হার্ড কম্পিটিশন হবে। সুতরাং তোমার ওই যদি সিট পাও তার লাস্টের দিকে, আর যদি না পাও তো একেবারে সিটকে যাওয়া, ঠিক আছে। এই জন্য এই দিকে দরকার নেই। এখন কারা তোমরা মেডিকেল প্রিপারেশন নিতে পারবা, এইটা নিয়ে একটু আমি আলোচনা করি। এটা আমার ম্যাক্সিমাম পোলাপান এটা আমার কাছে ইনবক্সে জিজ্ঞাসা করে, আমি একটু জাস্ট শর্ট করে এটা বলে দিই। দেখো, যে তোমার যাদের এসএসসিতে 5.00 আছে, ওকে, এসএসসিতে 5.00 তো আছেই। এইবার তোমার এইচএসসিতে আছে 5.00। এই যে পাবলিকগুলো আছে, এই তোমরা চোখ বন্ধ করে তোমরা মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে পারো, চোখ বন্ধ করে। এখন বাকিরা যারা এই যে টোটাল তো জিপিএ কত হলো, এখানে 5 আর এখানে 5, তাহলে টোটাল মোট 10। 10 পয়েন্টে 10-এ 10, তাই তো। যারা এই 10-এ 10 আসো জিপিএ নিয়ে, তারা মেডিকেলের জন্য একদম প্রিপেয়ার। তোমরা অলরেডি 200 মার্ক তোমাদের হাতে, আমি একটু পরে বোঝাচ্ছি যে কীভাবে 200, জাস্ট তোমাদের 200 মার্ক হাতে, বুঝছো। কিন্তু যারা এই 10-এর মধ্যে 9 বা 9-এর নিচে তো যাওয়া যাবে না, 9 বা 9.5 এরকম, 9 বা তুমি যদি চাও যে 9.5 এরকম তোমার জিপিএ যাদের আছে, ঠিক আছে, এই দুইটা মিলাই, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা প্রিপারেশন নিতে পারবা। বাট এই যে যারা 10 পেয়ে বসে আছে, মানে জিপিএ যাদের 10, তারা যদি তোমাকে 10 ঘন্টা 10 আওয়ার্স পড়াশোনা করে পার ডে, এই 9 পাবলিক বা এই 9.5 জিপিএ নিয়ে তোমাকে অবশ্যই এখানে 12 ঘন্টা, এখানে 13 ঘন্টা তোমাকে পড়তে হবে। তুমি যদি এরকম পড়তে পারো, তাহলে বলবো যে তুমি মেডিকেলে চান্স পাবাই পাবা। ওকে,
বাট তুমি যদি দেখো যে ওরা 10 ঘন্টা পড়তেছে বাট তোমার জিপিএ কম, তুমি পড়তেছো 8 ঘন্টা বা 7 ঘন্টা, তাহলে হবে না। ঠিক আছে? একই জিনিস বারবার বারবার রিপিট, তোমার মন চাইবে যে না ভাই হইছে থাক, আমি আর পারবো না, আমার এইটুকু থাক, তারপরেও ওই একই জিনিস তোমাকে পড়তে হবে। যখনই তোমার এইরকম মানে ধৈর্যের বাঁধ ভেঙেও তুমি পড়তে বসবা, তখন দেখবা যে একটা ভালো আউটপুট আসতেছে। ঠিক আছে? ওকে, আর কেন আমি বলতেছি যে হচ্ছে তোমার এই এদের এদের ক্ষেত্রে একটু মানে একটু হার্ড, কারণ তোমার এই যে একটু পরে যখন জিপিএ ক্যালকুলেশন করে দেখাবো, তখন তুমি দেখবা যে হিউজ পরিমাণে মার্ক কাটা পড়বে ওদের এই 9 বা 9.5 পাওয়ার ক্ষেত্রে। বুঝছো? এই জন্য আমি বলতেছি যে তাদের এই যে 5,000, যে 5,000 স্টুডেন্ট তোমার চান্স পাবে, ঠিক আছে, 5,000 বা 5,300-400 সিট আছে, এই সিটের যারা তোমার পাবে তারা অবশ্যই 10 পয়েন্ট নিয়ে, অবশ্যই ম্যাক্সিমাম 97%, 97% প্রায় তুমি আনুমানিক দেখবা যে ওরা গোল্ডেন এ প্লাস পাবে স্টুডেন্ট, 97%, 97% গোল্ডেন এ প্লাস পাবে স্টুডেন্ট। আর বাদ বাকি যে 3% থেকে যায়, ওরা হচ্ছে ওই 4 পয়েন্ট সামথিং পেয়ে ভাগ্যের জোরে চান্স পাইছে এবং নিজের পরিশ্রমের জোরে। তুমি যদি পরিশ্রম করতে পারো তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? আর তোমরা যারা এই যে যারা এইচএসসিতে হচ্ছে তোমাদের এইচএসসিতে যাদের হচ্ছে 4.50 প্লাস আসবে, ওকে, তারা মেডিকেলের দিকে না যেয়ে যদি তুমি ভার্সিটির দিকে যাও, তা তোমার হচ্ছে তুমি আমি বলবো যে 90% বেশি ভালো আউটপুট পাবা, 90% বেশি ভালো আউটপুট পাবা তুমি যদি এইচএসসিতে 4.50 প্লাস পাও। তাহলে এই প্রিপারেশন নিয়ে যদি তুমি, এই রেজাল্ট নিয়ে যদি তুমি ভার্সিটির দিকে মুভ করো, মেডিকেলের যদি দিকে মুভ না করে ভার্সিটির দিকে। কারণটা বলি, কারণটা হচ্ছে যে বিষয়টা এইরকম যে তুমি জানো যে তোমার মেডিকেলে চান্স হবে না, তারপরেও তুমি যে যদি মনের যে একটা তৃপ্তির জন্য তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার লাইফটা তুমি ধ্বংস করতেছো, তোমার ভবিষ্যৎটা তুমি ধ্বংস করতেছো। অনেকেই বলে, আমার অনেকেই জিজ্ঞাসা করতেছে কালকে যে ভাইয়া হচ্ছে তোমার ভার্সিটি ভার্সিটি প্লাস হচ্ছে মেডিকেল, ওকে, ভার্সিটি প্লাস মেডিকেল একসাথে কন্টিনিউ করা সম্ভব? অনেকেই তো দেখি যে একসাথে চান্স পায়, হ্যাঁ চান্স পায়, বাট কতজন? হাতে গোনা কিছু জন, হাতে গোনা। আর আমরা তো প্রথমে বললাম যে ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। তাহলে ওই যে ওদের কাছ থেকে মোটিভেশন নেওয়া যাবে না, আমি বলতেছি ওদের কাছ থেকে মোটিভেশন নেওয়া যাবে না। ওদের কপাল ভালো ছিল বলে চান্স পেয়েছে, তোমার কপাল ভালো নাও হতে পারে। যে কোনোভাবেই একসাথে দুইটা ইউনিভার্সিটি বা দুইটা জিনিসের কোনো দুই নৌকায় পা দেওয়া যাবে না, যে কোনো এক নৌকায় পা দিতে হবে। তাহলে ওই নৌকা যদি উল্টেও যায়, তাও তুমি ওই নৌকার উপরে একটু ঠাই করে নদী পারাপার করতে পারবে। ওই ধরো উল্টে গেছে নৌকা, ঠিক আছে, কিন্তু ওই যে উল্টো অবস্থায় ওই একটু তুমি হচ্ছে ওর ঠাই পেয়ে নদী কোনো রকম পার হয়ে যাবে, মানে মৃত্যুর হাত থেকে বাঁচবা। বাট তুমি যদি দুই নৌকায় পা দাও, দুই নৌকা দুই দিকে চলে যাবে, তুমি মাঝখানে পড়ে মরবা। বুঝছো? এই জন্য আমি বলবো যে তোমার কোনোভাবেই হচ্ছে ভার্সিটি আর মেডিকেল বা মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং তিনটা, অনেকেই তিনটা আমাকে বলছে ভাইয়া তিনটাই আমি কন্টিনিউ করবো, না এত দরকার নেই, এত চাপ নিতে পারবে না, তোমার ব্রেন এত চাপ নেওয়ার জন্য তো ক্রিয়েট করা হয়নি। ঠিক আছে? তুমি এত চাপ নিতে পারবা না, নিয়ে আউটপুট ভালো কিছু নিয়ে আসতে পারবা না, চাপ নিতে পারলেও ভালো কিছু নিয়ে আসতে পারবা না। এই জন্য দরকার নাই। আমি বলবো যে যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নেবা শুধু মেডিকেল, যারা ভার্সিটির জন্য প্রিপারেশন নেবা জাস্ট ভার্সিটি, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবা শুধু ইঞ্জিনিয়ারিং। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো এবার হচ্ছে আমরা মেডিকেলের কিছু জিনিসপত্র দেখি। মেডিকেলের ভর্তি পরীক্ষার নাম্বার বিভাজন মানে মান বন্টনটা আমরা একটু দেখবো। আমি জানি যে সবাই জানে, যারা মেডিকেল স্বপ্ন দেখছে তারা অলরেডি এগুলো জানে, তারপরেও আমি একটু দিয়ে দিচ্ছি, কারণ অনেকেই আছে যারা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে তাদের জন্য। ওকে, তোমার এমসিকিউ প্রশ্নের পরীক্ষা হয়, এখানে কোনো রিটেন থাকে না। ওকে, কোনো রিটেন থাকে না। ওকে, কোনো রিটেন থাকে না। রিটেন মানে তোমার হচ্ছে কি লেখালেখির কোনো প্যারা নাই, জাস্ট তোমার এমসিকিউ। এমসিকিউ কয়টা থাকে? এমসিকিউ থাকে 60টা। ওকে, সরি, 100টা থাকে, 100টা 60 মিনিটে, একটু পরে বলবো। 100টা এমসিকিউ থাকে, ঠিক আছে, 100টা এমসিকিউ। এখন কিভাবে কতগুলো দেখি। জীববিজ্ঞান, জীববিজ্ঞান থেকে থাকে 30টা, রসায়ন থাকে 25টা, পদার্থবিজ্ঞান থাকে 20টা, এবং ইংরেজি থাকে 15টা, আর সাধারণ জ্ঞান থেকে থাকে 10টা। তাহলে তুমি টোটাল ওভারঅল যদি যোগ করো তাহলে দেখো যে 100টা থাকতেছে। ওকে, এখন এই 100টা তোমার সময় পাবা কত? তোমার সময় পাবা হচ্ছে 60 মিনিট। ওকে, 100টা এমসিকিউ অ্যান্সার করতে 60 মিনিট সময় পাবা। তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষায় 25টা এমসিকিউ পড়ে, 25টা এমসিকিউতে সময় দেয় 25 মিনিট। ওকে, তাই আমাদের হিমশিম খেয়ে যেতে হয়। আর এখন 60, তোমার 100টা এমসিকিউ জাস্ট 60 মিনিটে, জাস্ট ইম্যাজিন কতটা হার্ড হইতে যাচ্ছে। ঠিক আছে? আর ওভারঅল দেখবা যে তোমার কাটমার্ক থাকে প্রত্যেক বছর, প্রত্যেক বছর
65 থেকে 75। আর তুমি যদি পার্সেন্ট, এইটা হচ্ছে কাটমার্ক থাকে মেডিকেলে, ঠিক আছে। আর তুমি যদি তা আরও শর্ট করে বলতে চাও তাহলে আমি বলবো যে 70। এটা হচ্ছে কাটমার্ক থাকে প্রত্যেক বছরই, প্রায় এরকমই থাকে, অ্যাভারেজ এরকম থাকে। এইরকমই যে থাকবে এরকম কোনো মানে নাই, বাট তুমি 100-র মধ্যে যদি 70 পাও তাহলে তুমি মেডিকেলে চান্স পাওয়ার যোগ্যতা রাখো, ঠিক আছে। এর নিচে পেলে যা, আমার এমনও দেখেছি যে কাটমার্ক 70 পেয়ে আছে হচ্ছে 69। তাহলে এদের কপাল দেখো, বুঝছো, এদের কপাল মানে সারা জীবন ওদের মনে থাকবে যে কি রেজাল্ট করলে 1 মার্কের জন্য ওর মেডিকেল হয়নি। ওকে, যাই হোক সমস্যা নাই। এবার এখানে একটা বিষয় দেখো যে জিপিএটা কিভাবে কাউন্ট করা হয়। তোমার এসএসসি জিপিএকে 15 দিয়ে গুণ করা হয় এবং এইচএসসি জিপিএ 25 দিয়ে গুণ করা হয়। মোট হচ্ছে 200 নাম্বার আছে জিপিএতে। তাহলে যাদের এসএসসিতে যাদের 5.00, ওকে, তারা তো অলরেডি তোমার পেয়ে আছে, তাই না? তাহলে 5.00কে যদি তুমি 15 দিয়ে গুণ করো, তাহলে করো তো। তুমি যদি 5.00কে, ওইটা আমি একটু করে দেখি, 5.00কে আমি যদি 15 দিয়ে গুণ করি তাহলে কত আসে বলো তো, কত আসে? এখানে আছে 75, 75, ওকে, 75। আর তুমি যদি এই এইচএসসিতে তুমি যদি ও আবার 5.00 পেয়েছে, এখন আমি 25 দিয়ে গুণ করবো, তাহলে 25 দিয়ে গুণ করো, কত আসে দেখো তো, 5.00 ইন্টু 25, 125, 125। তাহলে এই 75 আর 125 মিলে কত হয়? টোটাল হয় 200, ওকে। তাহলে 200 নাম্বার পেয়ে আছে। মেডিকেল পরীক্ষা মোট কত নাম্বারের হয় বলো তো? তোমার এমসিকিউ পড়তেছে 100 নাম্বারের, আর মেডিকেল আর জিপিএর উপর নির্ভর করতেছে 200 নাম্বার। তাহলে মোট হচ্ছে 300 নাম্বারের পরীক্ষা, ওকে। 300 নাম্বারের উপর তোমার বেস করে তোমার মেডিকেলে চান্স পাবা কি পাবা না এটা নির্ভর করতেছে। তাহলে এইবার যাদের এখানে জিপিএ কম তাদের ক্ষেত্রে কি হবে? এখানে যাদের এই এইচএসসি বা এসএসসি যেটাই বলো না কেন, যেটাই জিপিএ কম, তাহলে এখানে প্রচুর পরিমাণে মার্ক কম পড়তেছে না? তাহলে সেই মার্কে তুমি কোনোভাবে ওই এমসিকিউ দিয়ে তুমি হচ্ছে কভার করতে পারবা? আর 100টা এমসিকিউর মধ্যে 70টা এমসিকিউ পারা সো টাফ, এতটাও সহজ না, ঠিক আছে। অনেকেই আমার অনেক বন্ধু বান্ধবেরা আছে যারা হচ্ছে 20 ঘন্টা করে পড়ছে, 18 ঘন্টা করে পড়ছে, তাও হচ্ছে মেডিকেলে চান্স পায়নি, ঠিক আছে। পার ডে এরকম পড়ছে, তারপরেও মেডিকেলে চান্স হয়নি তাদের। এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে এবং কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। অবশ্যই কঠোর পরিশ্রম করবা, আল্লাহর ইবাদত করবা, অবশ্যই ইনশাল্লাহ চান্স পাবা। ওকে, তাহলে আমি টোটাল বুঝলাম যে আমার মেডিকেল পরীক্ষা হচ্ছে 300 মার্কের। আমার 300 মার্কের মধ্যে আমার হাতে থাকতেছে জিপিএ এর উপর থাকতেছে 200 মার্ক। তাহলে আমার অবশ্যই এইচএসসিটা ভালো করতে হবে, আর এসএসসি তো আমার ভালো করার কোনো সুযোগ নেই কারণ ওটা তো পার হয়ে গেছে। বাট এইচএসসি তো আমার হাতে আছে এখনো, তাই না? এই জন্য অবশ্যই চেষ্টা করো যে এইচএসসির জন্য A+ আসে। মেডিকেল যারা তোমরা পরীক্ষা দিতে দিতে চাচ্ছ, ইচ্ছুক যারা, এর নিচে হলে একটু মানে চান্স পাওয়া মানে খুব সমস্যা হয়ে দাঁড়ায়। ওকে, এখানে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন প্রতিটা ভুল এমসিকিউ, তুমি এই যে 100টা এমসিকিউতে পরীক্ষা দিচ্ছ না, এই 100টা এমসিকিউতে তুমি যদি একটা ভুল করো, একটা এমসিকিউ ধরো তুমি হচ্ছে ভুল দাগাইছো, তোমার একটা এমসিকিউতে গ হবে, উত্তর, তুমি ঘ দাগায় ফেলিছো, ঠিক আছে। এইটা হবে উত্তর, তুমি ঘ দাগায় ফেলিছো। তাহলে কি হবে? এইটা ভুল না, এটা তো মেশিনে ভুল দেবে। তাহলে 1.5 মার্ক কেটে নেবে। মানে ওর জন্য তো 1 মার্ক কাটলোই, ভুলের জন্য 1 মার্ক কাটলো, আর 0.5 তোমার এমনি কেটে নেছে এক্সট্রা ভাবে। মানে তুমি এইভাবে নিজেকে প্রিপেয়ার করবা যে তুমি যদি 75টা এমসিকিউ দাগাও, তো তোমার জন্য মিনিমাম এখান থেকে 73টা এমসিকিউ হয়। সাপোজ মানে একটা থেকে দুইটা ভুল যাইতেই পারে, এটা হতে হবেই, কারণ তোমার 100টা এমসিকিউ তোমার দাগাইতে হবে জাস্ট 60 মিনিটে। কিন্তু যারা বুদ্ধিমান না তারা কখনোই 100টা এমসিকিউ অ্যান্সার করে না। যারা মেডিকেল চান্স পায় তুমি শুনে দেখবা জীবনেও 100টা এমসিকিউ দাগায় নাই। ও 60 মিনিটে বড় জোর গেলে ও 75 থেকে 80টা এমসিকিউ দাগাইছে, এইরকম অ্যাভারেজ এইরকমই দাগাই, ঠিক আছে। কিন্তু খুব বুঝে শুনে ম্যাক্সিমাম ছেলেপেলে ওই 75টা দাগায়, 75টা। মানে একদম 100% শিওর ওরা যে আমার এই 75-এর মধ্যে মিনিমাম 74 বা 73টা হবেই হবে, ঠিক আছে। তাহলে ওদের মার্কও কাটা কম পড়ে এবং ওরা চান্সও পেয়ে যায়। বাট তুমি যদি এরকম হও যে না, আমি হচ্ছে 100টা এমসিকিউ দিছে, 60 মিনিট সময়, আমি 100 টাকায় দাগাবো, তোমার ধরো এখানে 10টা ভুল গেল, তাহলে 10টা তো 10-এ মার্ক কাটবেই, সাথে 0.5 গুণ তোমার 10, তাহলে দেখো আরো কত মার্ক কাটতেছে, আরো 5 মার্ক কেটে নিচ্ছে, ঠিক আছে। তাহলে প্রচুর পরিমাণে মার্ক কাটতেছে তোমার হচ্ছে এই ইসের জন্য, মানে ভুল করার জন্য। এমসিকিউ কোনোভাবেই ভুল করা যাবে না। যে কয়টা
মানে তুমি 100% শিওর না হলে, যতক্ষণ পর্যন্ত 100% শিওর হবে না ততক্ষণ পর্যন্ত তুমি অ্যান্সার করবা না, ঠিক আছে? ওকে, এইবার আসি আমি সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে। এখন সেকেন্ড টাইমার যারা আসো বা যারা হবা, অনেকেই আল্লাহ এরকম না করুক, যে অনেকেই তোমার সেকেন্ড টাইমার হয়ে যাবা, যে এইবার 24 সালে তুমি হচ্ছে পরীক্ষায় চান্স পাওনি মেডিকেলে, আবার 25 সালে পরীক্ষা দিবা। তাদের জন্য ফার্স্ট টাইমে কোথাও ভর্তি না হলে থাকলে সেটা কাটা যাবে হচ্ছে 5 মার্ক কাটা যাবে। তুমি যদি সেকেন্ড টাইমার হও, যে তুমি হচ্ছে 24 সালে চান্স পাওনি, তুমি 25 সালে আবার পরীক্ষা দিতে চাচ্ছ, মেডিকেল পরীক্ষা, তাহলে তোমার কি হবে, 5 মার্ক এমনি কাটা যাবে। ওকে, 5 মার্ক এমনি কাটা যাচ্ছে। আর তুমি যদি এরকম হয় যে ফার্স্ট টাইমে সরকারি মেডিকেলে ভর্তি থাকলে 10 মার্ক কাটা যাবে। এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে, ধরো তুমি 24 সালে পরীক্ষা দিছো, পরীক্ষা দিয়ে তুমি এক্স নামক একটা মেডিকেল কলেজে চান্স পাইছো, ঠিক আছে? এখন তোমার তো ওয়াই নামক মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা, তোমার এক্স নামক মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা না, তোমার ওয়াই নামক মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা। তুমি 25 ব্যাচে আবার 25 ব্যাচের সাথে আবার পরীক্ষা দিলা, এবং তুমি এইবার যদি পরীক্ষা দাও তাহলে 10 মার্ক কাটা যাবে, ঠিক আছে? 10 মার্কটা কাটবে, কেটে তুমি যদি ভালো মার্ক পাও তাহলে তুমি ওয়াই নামক হচ্ছে মেডিকেল কলেজে চান্স পাবা। এটাই হচ্ছে কথা। আশা করি বুঝতে পারছো। চলো আমরা নেক্সটের দিকে যাই। এখানে হচ্ছে ওয়েট, আমরা একটু কালিটা একটু ছোট করে নিই। ওকে, এখানে হচ্ছে আবেদন যোগ্যতা, আমি আগেই আলোচনা করে আসছি, তারপরে একটু বলে দিই যে এসএসসি প্লাস এইচএসসি ন্যূনতম মানে তোমার ন্যূনতম 9.00 হইলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু যাদের 9.00, আমি বলবো যে ভাই দরকার নাই, এমনিও চান্স পাওয়া মানে তুমি 10% তোমার হাতে থাকবে, 10% তোমার পরিশ্রম থাকবে, আর 90% হচ্ছে তোমার ভাগ্য কাজ করবে এই জায়গায়, ঠিক আছে? তুমি যদি হচ্ছে এই 9 পয়েন্ট নিয়ে পরীক্ষা দাও তাহলে এইটা হবে কাজ। আর যদি তোমার হচ্ছে ওই 10 পয়েন্ট নিয়ে পরীক্ষা দাও, 10 পয়েন্ট নিয়ে পরীক্ষা দাও, তাহলে কি হবে, তুমি শিওর থাকো যে তোমার হচ্ছে 60% শিওর যে তোমার হচ্ছে চান্স হবে, আর 40% হচ্ছে আনশিওর যে তোমার চান্স হবে না, বুঝছো? যদি 10 পয়েন্ট নিয়ে পরীক্ষা দাও। এই জন্য আমি বলবো যাদের হচ্ছে দুইটাতেই জিপিএ 5 আছে তারাই হচ্ছে মেডিকেল পরীক্ষা দাও। আর মানে বলা একটু কঠিন, মানে তোমার পরিশ্রমের উপর ডিপেন্ড করবে, সব কিছু তোমার পরিশ্রমের উপর ডিপেন্ড করবে। আমি এমনও দেখেছি এসএসসিতে পেয়েছে 4.50, এসএসসিতে, আর হচ্ছে ইন্টারমিডিয়েটে পেয়েছে 4.50। তাহলে দুইটা মিলেই কত, একদম কাটায় হচ্ছে 9.00 হচ্ছে না, সে এখন হচ্ছে রাজশাহী মেডিকেলে পড়তেছে। আমি এরকমও দেখেছি। সুতরাং সব কিছুই যে অসম্ভব এরকম না, সব কিছুই সম্ভব, বাট তোমার পরিশ্রমের উপর ডিপেন্ড করবে সব কিছু, ঠিক আছে? কিন্তু মোটিভেশন নিলাম, নিয়ে বাসায় যে আবার মোবাইল টেপাটিপি শুরু করলাম, তাহলে আর হইলো না, বুঝছো? ওকে, আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রত্যেক বছর কিন্তু সার্কুলার চেঞ্জ করে। যেমন এইটা দেখো যে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে নিম্ন 4 পয়েন্টের কম নয়, মানে 4 পয়েন্ট পাইতেই হবে। তুমি এইচএসসিতে মিনিমাম বায়োলজিতে 4.00 পাইতে হবে, মিনিমাম তোমাকে পাইতেই হবে, নয়তো অ্যাপ্লাই করতে পারবা না, ঠিক আছে? তুমি যদি এইচএসসিতে বায়োলজিতে যদি সাপোজ থাকে যে 3.00, তাহলে তুমি মেডিকেলে অ্যাপ্লাই করতে পারবা না। অবশ্যই বায়োলজিতে তোমার 4.00 আপ থাকতে হবে বা 4.00 থাকতে হবে, বুঝতে পারছো? ওকে, আমরা হচ্ছে নেক্সটের দিকে চলে আসি। ওকে, এখন পরীক্ষার ধরন, তারপরে এগুলো আমি আলোচনা করছি, তারপরে একটু বলে দিই। পরীক্ষার ধরন ওই যে আমি বললাম যে 100 মার্কের এমসিকিউ থাকবে, আর হচ্ছে তোমার সময় হচ্ছে 1 ঘন্টা, সময় 1 ঘন্টার মধ্যে তুমি 1 ঘন্টা বলতে তুমি হচ্ছে 60 মিনিট, তাহলে 60 মিনিটে তোমাকে অ্যান্সার করতে হচ্ছে 100টা এমসিকিউ, বুঝতে পারছো? একটু সো হার্ড, তুমি হার্ড লেভেলে। একটা কথা মনে রাখবা যে এই যে ম্যাট মানে মেডিকেল, এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ওকে, এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট তোমার কঠিন জিনিস, মানে সহজ, আমি বলি সহজ। আর তোমার ওই যে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং তোমার অ্যাডমিশন টেস্ট হচ্ছে কঠিন। এখন দেখো, মেডিকেল কেন সহজ বললাম, ইঞ্জিনিয়ারিং কেন কঠিন বললাম, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে তোমার রিটেনও থাকে, আর মেডিকেলে তো তোমার কোনো রিটেন নেই, জাস্ট এমসিকিউ, এই জন্য সহজ বলতেছি এটাকে, ওকে? আর এটারে কঠিন বলতেছি, সবগুলোই কঠিন সবগুলোই সহজ, বাট আমার ক্ষেত্রে আমার নিজের একদম পার্সোনাল অপিনিয়ন বলতেছি, ম্যাথ তোমার মেডিকেলে চান্স পাওয়া সহজ, পড়া কঠিন, আর ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়া কঠিন, পড়া সহজ, ঠিক আছে?
এবার তোমরা অনেকে অনেক কথা বলবা, কিন্তু আমি নিজের পার্সোনাল অপিনিয়ন দিলাম। তুমি 4 বছর পরে তারপরে দেখবা যে না, ভাইয়ের কথাই ঠিক আছে। বুঝছো? ওকে। ক্যালকুলেটর ব্যবহার, অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। একদম রেড অ্যালার্ট, কোনোভাবেই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, কোনো ক্যালকুলেটর নিতে দেবে না তোমাকে। ঠিক আছে? অনেকে জিজ্ঞাসা করো, অনেকে জানো না, যা ও সব ম্যাক্সিমাম এখানে 99% স্টুডেন্ট জানে যে মেডিকেলে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তারপর অনেকে জানে না, সেজন্য বলে দিলাম। ওকে। এখানে হচ্ছে আমি যে আগেই বলছি যে আর হ্যাঁ, এখানে আবেদন ফি আমি অ্যাভারেজ দিছি 1,000 টাকা, মানে প্লাস মাইনাস হতে পারে, প্রত্যেক বছর 100-200 করে বাড়ে। তুমি দেখবা যে তোমাদের এই বছরে দেখা গেলো যে 1300 বা 1400 বা 1500 দিয়েছে, কোনো ব্যাপার না, এরকমই অ্যাভারেজ বাড়বে। ওকে। আর তোমার হচ্ছে টেলিটক সিম দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করতে হয়, আর প্রতি বছর এটা চেঞ্জ হতে পারে। ওকে, ওটা সমস্যা নাই। ফলাফল নির্ণয় পদ্ধতি, ফলাফল কিভাবে নির্ণয় করা হয়? ওই যে এসএসসি জিপিএ 15 দিয়ে ভাগ করে, প্লাস হচ্ছে তোমার এইচএসসি জিপিএ 25 দিয়ে গুণ করে, ভাগ না সরি, এটা গুণ। গুণ, এসএসসি জিপিএ তোমার 15 দিয়ে গুণ করে, আর এইচএসসি জিপিএ তোমার হচ্ছে 25 দিয়ে গুণ করে, যোগ করে মোট হচ্ছে এখান থেকে কত বের হবে, এখান থেকে এই দুইটা থেকে মোট বের হবে 200। আর তোমার 100 হচ্ছে এমসিকিউ, টোটাল হচ্ছে 300 মার্কের পরীক্ষা। বুঝতে পারছো? এই যে সর্বমোট 300 নম্বরের মধ্যে মেধা তালিকা প্রকাশ করা হয়। এখানে একটা কথা বলেছি, সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে চাইলে অনেকেই চাও যে ভাই আমরা যদি হচ্ছে ইসে না চান্স পাই, তাহলে আমার আব্বু আম্মু বলছে যে প্রাইভেট মেডিকেলে পড়াবে। ওকে। হিউজ পরিমাণে টাকা যায়, তারপরেও অনেকে অনেক স্বপ্ন থাকে। এখন প্রাইভেট মেডিকেলে যদি তুমি অংশগ্রহণ করতে চাও, তাহলে অবশ্যই তোমার এমনি যে আমাদের নর্মাল যে মেডিকেল হবে পরীক্ষা, ওই পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে, এবং সর্বনিম্ন তোমাকে 40 পাইতে হবে। ওই যে 100 মার্কের যে পরীক্ষাটা হবে না, মেডিকেল পরীক্ষায় 100 মার্কের, এই 100 মার্কের মধ্যে মিনিমাম তোমাকে 40 পাইতে হবে, 40 পাইতে হবে। তুমি নয়তো তুমি তোমার হচ্ছে প্রাইভেট মেডিকেলেও তুমি পড়তে পারবা না। আমরা অনেকেই এটা জানতাম না, অনেকেই মনে করতাম কি যে না, আমি হচ্ছে মেডিকেল পরীক্ষা দিবই না, তাও আমি প্রাইভেট মেডিকেলে পড়বো, আমার বাবার টাকা আছে। জি না, অবশ্যই আপনাকে 40% হচ্ছে মার্ক গেইন করতে হবে, তারপরে আপনি হচ্ছে প্রাইভেট মেডিকেলে পড়তে পারবেন। বুঝছেন? ওকে। আর এখানে হচ্ছে আর কিছু নাই, এইটুকুই। আর হচ্ছে আমি এখানে কিছু চীনা পরিচিত তোমার মেডিকেল কলেজের নাম দিয়ে দিছি। অনেকেই হচ্ছে জিজ্ঞাসা করবো যে ভাই কোন কোন মেডিকেল কলেজগুলো ভালো বা কোন কোনগুলো আছে, সেইগুলোর একটা জাস্ট আমি লিস্ট করে দিছি এখানে। ঠিক আছে? কোন কোন জায়গায় আছে দেখবা যে 38টা দিছি, কারণ আরও আছে, বাট আমি এই 38টা দিয়ে ইটিসি দিয়ে দিছি। বুঝতে পারছো? ওকে। আর অবশ্যই আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি এখানে, এই ইনফরমেশনগুলো সবগুলো কিন্তু প্রত্যেক বছর, তোমার প্রত্যেক বছর দেখা গেলো যে তোমাদের 2024 সালে হচ্ছে চেঞ্জ হয়েছে, 2025 সালে আবার চেঞ্জ হবে, বা 2026 সালে আবার চেঞ্জ হবে, কিন্তু সব কিছু চেঞ্জ হবে, বাট আমি যে উপরের যে জিনিসগুলো বলে আসলাম ওইগুলো কিন্তু সেম থাকবে সব কিছু। মানে আবেদন যোগ্যতা বা যে ইগুলো আছে সবগুলো সেম থাকবে। বুঝছো? এই জন্য অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবা। আর লাস্টে এসে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যে আমি তোমাদের জন্য, তোমরা অনেকে, আমাদের হিউজ পরিমাণে স্টুডেন্ট হচ্ছে 24 ব্যাচে আছে। আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে নক করছে যে ভাইয়া হচ্ছে আমাদের গাইডলাইন ব্যাচ লাগবে। ওকে, গাইডলাইন ব্যাচ, গাইডলাইন ব্যাচ লাগবে। সেজন্য তোমাদের জন্য আমি হচ্ছে একটা গাইডলাইন ব্যাচ লঞ্চ করছি, পুরো 6 মাসের কোর্স। ওকে, 6 মাসের কোর্স, মানে তোমার হচ্ছে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল যেটাই হও না কেন, এই 6 মাসের কোর্স, এইটাই তোমার সম্পূর্ণ গাইডলাইন। মানে তোমার ধরো অনেকেরই বড় ভাই থাকে না, বা সায়েন্সে পড়ে এরকম কেউ থাকে না, বা মেডিকেলে পড়ে বা বুয়েটে পড়ে এরকম কোনো ভাই থাকে না, বা চীনা পরিচিত থাকে না, তাদের জন্য একটা খুব সমস্যা হয়ে দাঁড়ায় এটা, যে আমাদের কোনো বড় ভাই নাই, আমরা কিভাবে হচ্ছে গাইডলাইন পাবো বা কার কাছ থেকে নিব, লজ্জা পাই। সেজন্য হচ্ছে আমার গাইডলাইন ব্যাচটা লঞ্চ করা। এইটার হচ্ছে আমি বিস্তারিত তুমি যদি জানতে চাও, তাহলে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করবা যে ভাই গাইডলাইন ব্যাচ সম্পর্কে জানতে চাই, তাদেরকে জানানো হবে। আর তুমি হচ্ছে অবশ্যই এটা খেয়াল করবা যে আমি 6 মাসের জন্য জাস্ট আমি ফিটা রাখছি হচ্ছে 299 টাকা। ওকে। যারা আমার আগে ব্যাচে ভর্তি ছিলা, তাদের জন্য হচ্ছে 250 টাকা করে, প্রথম 10 জন। ওকে, 50 জনের, প্রথম 10 জনের জন্য তোমার 250 টাকা করে, আর বাদ বাকি সব হচ্ছে 299 টাকা করে, জাস্ট 6 মাসের জন্য। এত কম টাকায় তুমি একটা গাইডলাইন সম্পূর্ণ কোর্স মানে পেয়ে যাচ্ছ। একেবারে কম্প্যাক্ট একটা জিনিস, তোমার যত পিডিএফ লাগে, যত কিছু লাগে সব ইনশাল্লাহ দেওয়ার ব্যবস্থা করবো। আর একেবারে যারা আমার ব্যাচে ছিল তারা জানো যে ভাইয়ের সার্ভিস কেমন। বুঝছো? আর কিছু মানে এক্সট্রা ভাবে বলার দরকার নেই। যারা হচ্ছে ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যাবে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি ভর্তি হবে। আমি জাস্ট 3 দিনের মধ্যে, ওকে, 3 ডে এর মধ্যে আমি এটা স্টার্ট করে দিব। 3 দিনের মধ্যে আমি এটা স্টার্ট করে দিব, জাস্ট 3 দিন সময় দিচ্ছি। যারা যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও, তারপরে আমরা স্টার্ট করে দিব। আজকে এ পর্যন্তই।
আর অবশ্যই হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী কোন ইনফরমেশনটা নিয়ে তুমি হচ্ছে তোমার ভিডিও চাচ্ছ বা কোন টপিকটার উপর ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবা। ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই।